আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার আজকের এই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 41তম এবং 43তম বিসিএস পরীক্ষাকে সামনে রেখে মানসিক দক্ষতার একটি পার্ট আমরা সকলেই জানি যে সম্পর্ক নির্ণয় থেকে আমাদের একটি প্রশ্ন এসে থাকে। তো কত ইজিলি আমরা এই পার্ট থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি নির্ভুলভাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করব। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে সংযুক্ত হয়েছেন বা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও এই ক্লাসটি করে অন্তত এই পরীক্ষার সামনে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আচ্ছা, আর আশা করছি যে আমার সাউন্ড এবং বোর্ড দুটাই ক্লিয়ার আছে। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব এটাকে সলভ করার জন্য। ওকে, তো অনেকেই সংযুক্ত হয়েছেন, কেউ একজন একটু কনফার্ম করবেন যে আসলে সবকিছু ওকে আছে কিনা, তাহলে হয়তো আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো। এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমি বোর্ডে একটা প্রশ্ন তুলেছি, যদিও সম্পূর্ণ প্রশ্নটি এখনো দেইনি, জাস্ট আপনারা এতটুকু পড়ে একটু সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা করুন, কার সাথে কি ধরনের রিলেশন আছে। আমি জাস্ট এখান থেকে একটি প্রশ্ন আপনাদেরকে দিব, এই প্রশ্নটি অবশ্যই আপনারা সমাধান করার চেষ্টা করবেন এবং আমি দেখিয়ে দিব যে কত সহজে আসলে আমরা এই ধরনের প্রশ্নগুলো একদম অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে সমাধান করে আসতে পারি পরীক্ষার হলে। আচ্ছা, তো আমি প্রশ্নটি সম্পূর্ণ করে দিচ্ছি। এখানে লেখা আছে যে ক ক্ষয়ের পুত্র, খ এবং গ পরস্পর বোন এবং ঘ হচ্ছে গ এর মা। তো চ ঘয়ের পুত্র বলা হচ্ছে, চ ও ক এর মধ্যে সম্পর্ক কি? চ ও ক এর মধ্যে সম্পর্ক কি? তো আমি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে অপশনগুলো দিব না, আপনাদের কাছে যেই অ্যান্সারটা মনে হয় যে এটা হবে, যেহেতু আমাদের নির্ভুল অ্যান্সার দিতে যাচ্ছি আমরা, এই জন্য অপশন দেখে আমরা এটার অ্যান্সার নির্ণয় করতে চাচ্ছি না, যাতে আপনারা সঠিক উত্তরটি শিখে নিতে পারেন। এই জন্যই আমরা অপশন ছাড়া এই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের আবারও বলে দিচ্ছি, ক এর পুত্র হচ্ছে খ, খ এবং গ পরস্পর বোন, ঘ হচ্ছে গ এর মা, চ ঘয়ের পুত্র, চ ও ক এর মধ্যে সম্পর্ক কি? এবং আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে যে আপনারা যারা যারা আজকের এই লাইভ সেশনে আছেন প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ক্লাসটি আপনাদের মতো অন্যরাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি তারাও যাতে নির্ভুলভাবে পরীক্ষা অ্যান্সার করে দিয়ে আসতে পারে। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অলরেডি কয়েকজন অ্যান্সার দিয়েছেন, মামা চাচা, অর্পা চৌধুরী অ্যান্সার দিয়েছেন মামা বা চাচা হবে, আবার পরবর্তীতে হচ্ছে অ্যান্সার করেছেন মামা, এবং আরিফ হোসেন আরিফ অ্যান্সার করেছেন হচ্ছে যে মামা ভাগিনা। তো আমরা একটু দেখি যে আসলে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে বের করতে পারি। তো এই ধরনের রিলেশন যখন থাকবে আমরা এটাকে পার্ট বাই পার্ট আলাদা করে নেব। যেমন এই ক ক্ষয়ের পুত্র, তার মানে এখানে কিন্তু দুইটা জেনারেশন আছে। এই জেনারেশন গুলাকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। জেনারেশনটা কিভাবে আলাদা করতে পারি? যেমন ক ক্ষয়ের পুত্র, তার মানে ক্ষয়ের জেনারেশনটা হচ্ছে আগে এবং কয়ের জেনারেশনটা হচ্ছে পরে। তাহলে আমরা এখানে কিন্তু দেখেই বুঝতে পারছি যে ক হচ্ছে ক্ষয়ের হয়তো পুত্র হতে পারে অথবা ভাগিনা বা ভাতিজা, যে কোনো কিছু আসতে পারে। তো এখানে যেহেতু পুত্র বলা আছে, আমরা হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে যে জেনারেশন গ্যাপটা আসলে বিষয়টা কি, যে তার বাবা একটা জেনারেশনের, তার ছেলে একটা জেনারেশনের, এই জন্য আমরা এটাকে এভাবে লিখবো, ক্ষয়ের পুত্র হচ্ছে ক, ক ক্ষয়ের পুত্র, এরপরে লেখা আছে খ এবং গ পরস্পর বোন, অর্থাৎ যেহেতু খ এবং গ পরস্পর ভাই বোন বা শুধুমাত্র বোন, যেটাই বলা থাকুক না কেন, তার মানে এরা হচ্ছে সেম জেনারেশনের। ওকে,
তার মানে আমরা পাশাপাশি লিখে দিলাম যে খ হচ্ছে খ এবং গ পরস্পর বোন, দুইজনেই বোন। তো এক্ষেত্রে আপনাদেরকে আরেকটু বলে রাখি যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি ছেলে বা মেয়ে, এই বিষয়টিও কিন্তু প্রয়োজন হয়। তো এটা নির্ধারিত করার জন্য আপনারা পুরুষ হলে সেটার উপরে একটা প্লাস এবং মহিলা বা মেয়ে হলে সেক্ষেত্রে তার উপরে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখতে পারেন, যাতে খুব সহজে আমরা এটাকে খুঁজে বের করতে পারি যে কে ছেলে বা কে মেয়ে। তো যেমন এখানে বলা আছে খ এবং গ পরস্পর বোন, তার মানে দুইজনের উপরে আমি একটা মাইনাস দিয়ে রাখলাম যাতে বোঝা যায় খুব সহজে এরা হচ্ছে মেয়ে। এরপরে লেখা আছে ঘ হচ্ছে গ এর মা, তার মানে ঘ এর জেনারেশনটা আরো উপরে, ঘ হচ্ছে গ এর মা। এরপর বলা হচ্ছে চ ঘ এর পুত্র, ঘ এর আরেকজন পুত্র হচ্ছে চ, তার মানে এই খ গ এবং চ এরা একই জেনারেশনের, এবং গ যেহেতু আমাদের ঘ এর মেয়ে বা ঘ হচ্ছে গ এর মা, তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোন। এবং অবশ্যই এটার উপরে আমরা একটা প্লাস চিহ্ন দিলাম যেহেতু চ হচ্ছে এর পুত্র। তো এখন দেখেন যে আমরা কিন্তু খুব সহজে যে মানে যে উপাত্তগুলো আমার দেওয়া ছিল এই উপাত্তগুলোকে সাজিয়ে নেওয়াতে যে কোনোটার সাথে যে কোনো জনের সম্পর্কটা বের করতে পারছি। ক থেকে খ হোক বা ক থেকে গ বা ক থেকে চ বা ক থেকে ঘ, যে কোনোটার সম্পর্ক কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো এবং নির্ভুল ভাবে। যেমন আমরা বলতে পারি এখন তাহলে ক এবং চ এর মধ্যে সম্পর্ক হচ্ছে মায়ের ভাই, মায়ের ভাই হচ্ছে মামা, তার মানে চ হচ্ছে ক এর মামা। অনেকেই হয়তো অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সারটি হয়েছে আপনাদের, চ হলো ক এর মামা, ক এর মামা। আশা করছি যে আপনাদের আরো ভিন্ন ভিন্ন টেকনিক থাকতে পারে যে কারো, তবে আমার মনে হয় যে এই টেকনিকে যদি আমরা যাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ওকে, যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে না আমি কতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে। আচ্ছা, আপনারা যদি এই প্রশ্নটা বুঝে থাকেন তাহলে আমি এই প্রশ্নটা মুছে দিয়ে আরো একটা প্রশ্ন নিচ্ছি। আশা করছি এই প্রশ্নটা অবশ্যই আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। একই রকম আরো একটা প্রশ্ন দিচ্ছি শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করার জন্য। বলা হচ্ছে বি এন এর ভাই। লাইটের কারণে যদি দেখা নাও যায় আমি এখানে পরিষ্কার করে লেখার পাশাপাশি অবশ্যই মুখে বলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন প্রশ্নটি। বি হচ্ছে এন এর ভাই, আর একটা সম্পর্ক দেওয়া আছে এম এন এর বোন, এম এন এর বোন, এবং এর পাশাপাশি আরো একটা সম্পর্ক দেওয়া আছে জে পি এর ভাই, জে পি এর ভাই। এর পরের সম্পর্কটি হচ্ছে পি বি এর মেয়ে, পি বি এর মেয়ে। তো আমাদের কাছে জানতে চাচ্ছে যে জে এর সাথে এম এর সম্পর্ক কি, জে এর সাথে এম এর সম্পর্ক কি। আমি প্রশ্নটা ইচ্ছা করে ভেঙে ভেঙে দিয়েছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, এই জন্য পার্ট বাই পার্ট সবগুলো আলাদা করে দিয়েছি। আমাদের এই প্রশ্নগুলো সরাসরি একটা লাইনেও থাকতে পারে। বি এন এর ভাই, এম এন এর বোন, জে পি এর ভাই, পি বি এর মেয়ে। জানতে চাচ্ছে যে জে এর সাথে এম এর সম্পর্ক কি। আশা করছি যে আপনারা খুব দ্রুত নির্ভুল একটা অ্যান্সার দিতে পারবেন। তো আপনাদেরকে আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রশ্নের অ্যান্সার করার জন্য। এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করেননি আপনাদের প্রতি আবার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে। আচ্ছা, অর্পা চৌধুরী গট ইট অ্যান্সার করেছেন, তার মানে আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরিফ হোসেন, আরিফ ভাইও বলেছেন যে ভাই বুঝলাম, ধন্যবাদ আপনাদেরকে। মানে এইভাবে কমেন্ট করে জানালে আমার জন্য ক্লাস নিতে সুবিধা হয়, কারণ আমি তো যেহেতু আপনাদের সামনে
আমি আপনাদের সামনে আছি কিন্তু আপনারা আমার সামনে নেই, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বা আপনাদের যেই আচরণ সেটাও আমি বুঝতে পারছি না, যার কারণে আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো যে না আসলে আপনারা বুঝতে পারছেন কতটুকু। ওকে, আপনাদেরকে জাস্ট আমি একটু সময় দিচ্ছি, যে এরপরে অবশ্যই আমি আপনাদেরকে করে দেব, যেহেতু একই টেকনিকে করব আমরা, আগে যেভাবে করছিলাম একই রকম ভাবে। আচ্ছা, দুইটা অ্যান্সার পেয়েছি, একটা হচ্ছে বোন আর একজন অ্যান্সার করেছেন ফুপু ও ভাইপো। তো আমাদের হয়তো সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব। তো যাই হোক, আমরা একটু দেখি যে আসলে এটার আমরা কিভাবে অ্যান্সারটা বের করতে পারি। তো প্রথমে বলা হচ্ছে যে বি এন এর ভাই, তার মানে এই বি এবং এন এরা একই জেনারেশনের, এই জন্য এদেরকে আমি পাশাপাশি রাখলাম। বি এন এর ভাই, তার মানে বি কে আমরা প্লাস দিতেই পারি, বি এন এর ভাই, তার মানে বি হচ্ছে পুরুষ, এন মেয়েও হতে পারে বা পুরুষও হতে পারে বা ছেলে হতে পারে, সেটা আমাদের বলা নেই। এম এন এর বোন, এম হচ্ছে এন এর বোন, তাহলে এইটাও একই জেনারেশনের কিন্তু এম হচ্ছে বোন, তার মানে এম হচ্ছে আমাদের মেয়ে। এরপর জে পি এর ভাই, তো জে পি এর ভাই, এই জে এবং পি এদের মধ্যে এই বি এন এম এর মধ্যে কারো রিলেশন নাই, আমি আপাতত এটাকে একটু রেখে পরবর্তী অপশনে চলে যাই। যেহেতু আমি জে এবং পি কে এদের সাথে কারোর সাথে আমি কি সম্পর্ক তৈরি করতে পারছি না, পরবর্তীটাতে আমি গেলাম, বলা হচ্ছে পি বি এর মেয়ে, পি হচ্ছে বি এর মেয়ে, তার মানে এই পি এর পরবর্তী জেনারেশন, বি এর পরবর্তী জেনারেশন। ওকে, এবং মেয়ে, মেয়ে মানেই আমাদের এখানে দিয়ে দিতে পারি কি হচ্ছে আমাদের মাইনাস দিলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মেয়ে। এখন আমরা আবার যে পূর্বের সম্পর্কটা ছিল এই সম্পর্কে বলে চলে যাব, বলা হচ্ছে যে হচ্ছে পি এর ভাই, এখন আমি এই পি এর সাথে জে এর সম্পর্ক তৈরি করতে পারি, এরা সেম জেনারেশনের এবং জে হচ্ছে ভাই। তো সম্পর্ক জানতে চাওয়া হচ্ছে জে এর সাথে এম এর সম্পর্ক। আমরা কিন্তু এখানে যে 5 জন ব্যক্তি আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এখন নির্ণয় করতে পারবো, জাস্ট এই এতটুকু আমাদের যে কাজটুকু করলাম এই অংশটুকু থেকে প্রত্যেকটার মানে প্রত্যেক জনের সাথে প্রত্যেকের সম্পর্কটা তৈরি করতে পারবো। এখানে জাস্ট জানতে চাচ্ছে যে জে এর সাথে এম এর সম্পর্ক কি। তো জে এর সাথে এম এর সম্পর্ক এরা হচ্ছে ভাই বোন, তার মানে এদের বাবা হচ্ছে বি, তো বাবার বোন হচ্ছে এম, বাবার বোন যদি এম হয় তার মানে এম হবে হচ্ছে জে, আমরা জানি যে বাবার বোনকে কি বলে ফুপু, তার মানে জে এর ফুপু, জে এর ফুপু হলো এম, ফুপু হলো এম, বা এম হচ্ছে জে এর ফুপু। যেহেতু আমি অপশনটি দেই নেই, এই কারণে অপশন যেভাবে থাকবে আমরা সেভাবে অ্যান্সার কিন্তু করতে পারবো। আমাদের দরকার হচ্ছে সঠিক উত্তর, সঠিক উত্তরটি যদি আমরা নির্ভুল ভাবে অ্যান্সার মানে সঠিক করতে পারি তাহলে অপশনে যেভাবেই থাকুক না কেন অ্যান্সার কিন্তু দাগিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা এরপরে আরো একটা ম্যাথ নিচ্ছি একই রকম, তারপরে আমরা অন্য একটা নিয়মে চলে যাব। যেমন আমাদের এরকম প্রশ্ন থাকে যে একজন মহিলা একজন ভদ্রলোককে দেখিয়ে বললেন যিনি আমার সম্পর্কের এরকম এরকম ভিন্ন ভিন্ন সম্পর্ক তৈরি করতে বলে, তো ওই টাইপের অঙ্কগুলোতে আমরা যাব। তার আগে আমরা সেম আর একটা ম্যাথ নিচ্ছি যাতে আপনাদের একদম বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। খুব ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি আপনাদের জন্য, আমার মনে হয় যে আপনারা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নটার উত্তর করতে পারবেন। এম এন এর ভাই বা এম এন ভাই, এম এন ভাই, এরপরে আছে এন হলো পি এর বাবা। আমি লাউডলি বলে দিচ্ছি, যদি লাইটিং এর কারণে দেখতে প্রবলেম হয় সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারবেন। এম এন ভাই, এন হলো পি এর বাবা, এরপরে আছে এম, তাহলে পি কে কি বলবে, এম তাহলে পি কে কি বলে ডাকবে, কি বলে ডাকবে। এম এন ভাই, এন হলো পি এর বাবা, এম তাহলে পি কে কি বলে ডাকবে।
আশা করছি যে আপনারা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং কিছু সময়ের মধ্যে হয়তো আপনারা এর সঠিক উত্তরটি দিতে পারবেন, বা অলরেডি হয়তো অনেকে অ্যান্সার করেছেনও। আমি একটু দেখে নিচ্ছি যে কে কে প্রশ্নটি অ্যান্সার করতে পেরেছেন। ডক্টর আফসানুর রহমান মৌ অ্যান্সার করেছেন ভাতিজা। হয়তো এর আগের প্রশ্নটির অ্যান্সার ছিল এটি। অবশ্যই এই প্রশ্নটি অ্যান্সার করবেন আপনারা প্রত্যেকেই। আবারও বলে দিচ্ছি, এম এন ভাই, এন হলো পি এর বাবা, এম তাহলে পি কে কি বলে ডাকবে? খুব ছোট্ট একটা সম্পর্ক বা ছোট্ট একটা প্রশ্ন আছে, খুব দ্রুতই কিন্তু অ্যান্সার করা যায় আসলে। ওকে, কয়েকজন অ্যান্সার করেছেন কাকা, এরপরে হচ্ছে ভাতিজা, কেউ অ্যান্সার করেছেন চাচা, কেউ আবার বাবা অ্যান্সার করেছেন, এবং নিনজামণি অ্যান্সার করেছেন চাচা। তো আমরা একটু দেখি যে বলা হচ্ছে এম পি কে কি বলে ডাকবে। এম এন ভাই, তার মানে এম এবং এন সেম জেনারেশনের। এন হলো পি এর বাবা, তার মানে এই পি হচ্ছে আমাদের এর পরবর্তী জেনারেশন, যেটা এর পরবর্তী জেনারেশনের এন এর ছেলে। এন হলো পি এর বাবা, তার মানে পি হলো এন এর ছেলে, একরকম ছেলে বা মেয়ে যেটাই হোক। এন হলো পি এর বাবা। আচ্ছা, তাহলে এম তাহলে পি কে কি বলে ডাকবে? বলা হচ্ছে যে এম এই পি কে কি বলে ডাকবে। তো এরা দুজন কিন্তু ভাই, তার মানে দুইজনকে আমি প্লাস দিতে পারি। এখন এম ভাইয়ের ছেলেকে কি বলে ডাকে? আমরা তো জানি যে এম ভাইয়ের ছেলেকে ভাইপো বা ভাতিজা বলে ডাকবে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইপো বা ভাতিজা। যদি থাকতো প্রশ্নটা এমন যে পি এম কে কি বলে ডাকবে, সেক্ষেত্রে চাচা বা কাকা, এটা অ্যান্সার হতো। আর যেহেতু আমাদের বলা হচ্ছে এম পি কে কি বলে ডাকবে, তখন যেহেতু এটা নেক্সট জেনারেশনের, অর্থাৎ তার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেকে অবশ্যই কি বলে ডাকবে? ভাইপো বা ভাতিজা বলে ডাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আশা করছি এই ধরনের প্রশ্নগুলোতে আপনাদের আর খুব বেশি প্রবলেম হচ্ছে না বা হবে না। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে এক মহিলা একজন মহিলাকে দেখিয়ে একজন পুরুষ বলল, বা একজন ব্যক্তি বা একজন পুরুষ বলল, একজন মহিলাকে দেখিয়ে একজন ব্যক্তি বা একজন পুরুষ বলল মহিলাটির বাবা হয় আমার মায়ের একমাত্র পুত্র। তো ওই ব্যক্তি মহিলাটিকে কি বলে ডাকবে? তো প্রশ্নটা খুব সহজ। এক মহিলাকে দেখিয়ে একজন ব্যক্তি বলল যে মহিলাটির বাবা হয় আমার মায়ের একমাত্র পুত্র। তো ওই ব্যক্তি ওই মহিলাটিকে কি বলে ডাকবে? এই প্রশ্নটা কয়েকটি পরীক্ষায় আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করছি আপনারা প্রত্যেকে এই প্রশ্নটির অ্যান্সার করতে পারবেন।
আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল যে এখানে পি ছেলে বা মেয়ে স্পষ্ট না, এর আগের প্রশ্নটাতে যে এখানে ছিল হচ্ছে যে আমাদের, আমি বুঝতে পেরেছি যে আগের প্রশ্নটা ছিল, আমি একটু দেখে নিচ্ছি যে হ্যাঁ, এন হলো পি এর বাবা, যেখানে আমাকে পি যে ছেলে হবে নাকি মেয়ে হবে এই কথাটা উল্লেখ ছিল না। যেহেতু এটা বিগত বিসিএস এর একটা প্রশ্ন ছিল বা বিগত পরীক্ষার একটা প্রশ্ন ছিল, এই জন্য এটার অ্যান্সার হিসেবে ছিল আমাদের ভাইপো অপশনে। এবং অন্যান্য যে অপশনগুলো ছিল, অন্যান্য অপশনগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আরো ভালো বুঝতে পারতেন যে আমরা এটাকে কেন ছেলে হিসাবে নিলাম। ওকে, কারণ এখানে অপশনটাও কিছুটা গুরুত্ব বহন করবে আপনার কাছে, যে আমাদের পি ছেলে বা মেয়ে কোনো নির্দিষ্ট ছিল না। এখন ছেলে হলে আমরা ভাইপো বলতাম আর মেয়ে হলে ভাতিজি বলতাম, কিন্তু আমাদের অপশনগুলো ছিল এমন যে একটা ছিল ভাইপো, আর একটা অপশন ছিল হচ্ছে আমাদের শাশুড়ি, একটা অপশন ছিল মেবি এরকম স্বামী। তো বাকি যে অপশনগুলো ছিল, একটা অপশনও আমাদের এটার সাথে যায় না, এবং একটা অপশন ছিল হচ্ছে মেয়ে, এই ক নম্বর অপশনটি ছিল মেবি মেয়ে। তো যার কারণে আমাদের এই অপশনটি ভাইপো আমাদের সিলেক্ট করতে হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এবং কিভাবে আমাদের মোট কথা বা মুদ্রা কথা হচ্ছে যে আমরা এই প্রশ্নগুলো আসলে কিভাবে সাজিয়ে খুব সহজে সমাধান বের করতে পারি, এই টেকনিকটা হচ্ছে আমাদের আসলে শেখার প্রয়োজন। ওকে, তো আশা করছি সেই টেকনিকটা আপনারা ধরতে পেরেছেন। ওকে, তো এই প্রশ্নটির অ্যান্সার আপনারা আশা করছি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। এক মহিলা দেখিয়ে বা একজন মহিলাকে দেখিয়ে একজন ব্যক্তি বলল, মহিলাটির বাবা হয় আমার মায়ের একমাত্র পুত্র, ওই ব্যক্তি মহিলাটিকে কি বলে ডাকবে? আচ্ছা, একজন অ্যান্সার করেছেন ডটার, একজন অ্যান্সার করেছেন মেয়ে বলে ডাকবে মেয়ে, একজন বলেছেন ভাতিজি, এবং আরেকজন অ্যান্সার করেছেন ভাতিজি। আমরা একটু দেখি যে আসলে এদের মধ্যে সম্পর্কটা কিভাবে আমরা তৈরি করতে পারি। একজন মহিলাকে দেখিয়ে বলছে, মহিলা, মহিলাকে আমি সরাসরি মহিলাই লিখলাম। মহিলাটির বাবা, তার মানে মহিলাটির বাবা হচ্ছে তার উপরে, মহিলার বাবা, এই মহিলার বাবা হলো তার মায়ের একমাত্র পুত্র। মহিলাটির বাবা হচ্ছে, তার মানে এই মহিলার বাবার একজন মা আছে। আমি যদি আরেকটু নিচে লিখি তাহলে হয়তো আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। মহিলা, এই মহিলার বাবা, এই মহিলার বাবা হচ্ছে যে ব্যক্তি বলছে ওই ব্যক্তির মায়ের, ওই ব্যক্তির মা, মায়ের একমাত্র পুত্র, তার মানে বাবা হচ্ছে ওই ব্যক্তির মায়ের একমাত্র পুত্র, তাহলে এই মা তো ওই ব্যক্তিরও মা, এই তো। এখন বলা হচ্ছে যে একমাত্র পুত্র, একমাত্র পুত্র মানে এই বাবা এবং ব্যক্তি দুজনকে একই ব্যক্তি হওয়ার কারণে এই মহিলা হবে অবশ্যই এই ব্যক্তির মেয়ে। তো এখানে জাস্ট আপনাকে একটু কনফিউজ করার জন্য বলা হয়েছে মহিলা, কারণ একজন মহিলাকে দেখিয়ে সাধারণত এক ব্যক্তির মেয়েকে দেখিয়ে তো আমরা মেয়ে আর বাবার সম্পর্ক যেটা হয়, যে মেয়েকে তো আমরা সাধারণত মহিলা বলি না, মেয়ে বলতে পারি বা কন্যা বলতে পারি। তো এই জন্যই মহিলা বলা হয়েছে, যাতে মনে হয় যে এই এই মহিলা এই যে ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে হয়তো ওই ব্যক্তির জেনারেশনের কেউ হবে, যে তার পরবর্তী জেনারেশন, যাতে আমরা একদম হুট করেই ধরতে না পারি যে এই মহিলাটি তার মেয়ে। এই জন্যই জাস্ট এখানে ভাষাগত একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে মহিলা দেখে আপনারা একটু কনফিউজ হয়ে যান, এই আর কি। তার মানে অ্যান্সার হবে হচ্ছে মেয়ে, মেয়ে বলে ডাকবে, মহিলাটিকে মেয়ে বলে ডাকবে। এরপরে আমরা আরো একটা প্রশ্ন নিচ্ছি। অমিত বলল, অমিত বলল এই মেয়েটি, অমিত বলল এই মেয়েটি আমার মায়ের, এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী, নাতির স্ত্রী। তো বলা হচ্ছে যে মেয়েটি অমিতের কে?
মেয়েটি অমিতের কে? তো এখানে বলা হয়েছে অমিত বলল এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী, মেয়েটি অমিতের কে হবে? ওকে, তো আমি এটার জন্য আপনাদেরকে একটা অপশন দিই, কারণ আমাদের এই অপশনটা অনেক কিছুই নির্ভর করে। মা, এরপরে আছে হচ্ছে পুত্রবধূ। অবশ্যই আমরা সঠিক ওয়েতে অ্যান্সারটা বের করার চেষ্টা করব, যেহেতু আমরা টেকনিকটা জানি। এরপরে হচ্ছে দাদি, আর একটা হচ্ছে স্ত্রী। তো চারটা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর আছে। তো আমি চাচ্ছি যে আপনারা খুব দ্রুত এই অ্যান্সারটি দিয়ে দিবেন। ওকে, এবং আপনাদের উদ্দেশ্যে আরো একটা ঘোষণা থাকলো, আপনারা যদি 41তম বিসিএস পরীক্ষাতে একদম সন্নিকটে, আগামী শুক্রবার পরীক্ষা, তো এই মুহূর্তেও যদি আপনাদের কোনো টপিকে প্রবলেম থেকে থাকে যে না এই টপিকের উপরে অন্তত একটা ক্লাস হলে ভালো হয়, তো সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আগামীকাল, পরশু এবং তারপর দিন পরপর 3 দিন 3টি ক্লাস নেওয়ার জন্য। যদি আপনাদের কোনো টপিকে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়াল কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এগুলা ক্লাসগুলো নিয়ে নেওয়ার জন্য। এবং যারা 43তম পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে তো আমি প্রতি শুক্রবার লাইভ ক্লাস নিচ্ছি। তো গতকাল আমার একটা লাইভ প্রোগ্রাম থাকার কারণে সেটি হয়তো অনেকে আপনারা দেখেছেন, যে আমাদের একটা মার্চ ফরওয়ার্ডের কনফিউজ জোন নামে একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম থাকার কারণে গতকালকে নিয়মিত লাইভ ক্লাসটি নিতে পারিনি, যার কারণে আজকে এই ক্লাসটি নিচ্ছি। এবং যারা আজকে আমার ক্লাসে নতুন ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমি এই গ্রুপে বা এই পেজ থেকে প্রত্যেক সপ্তাহে ক্লাস নিয়ে থাকি। যারা এই প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু খুব সহজে এই অনলাইন স্টাডি রুম, যে ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া আছে উপরে, অনলাইন স্টাডি রুম, এই ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলো ক্লাস করে নিতে পারবেন। ওকে, আমি একটু অ্যান্সার গুলো নিয়ে নিচ্ছি আপনাদের, যে কে কি অ্যান্সার করেছেন। আচ্ছা, একটা অ্যান্সার করেছেন হচ্ছে পুত্রবধূ, আর একজন অ্যান্সার করেছেন পুত্রবধূ, একজন অ্যান্সার করেছেন বি, মানে ম্যাক্সিমাম অ্যান্সারটাই বি রিলেটেড। একটা অ্যান্সার করেছেন হচ্ছে ঘ। তো যাই হোক, আমরা একটু অপশনগুলো চেক করি তার আগে, মানে প্রশ্ন থেকে অপশনগুলোতে আসে। অমিত বলল এই মেয়েটি আমার মায়ের, তার মানে অমিতের, এখানে অমিত আছে, অমিতের মা আছে, অমিতের মায়ের নাতির স্ত্রী। নাতি মানে কয়টা জেনারেশন? 3 নাম্বার জেনারেশন। মা, মায়ের ছেলে অমিত, অমিতের পরবর্তীতে আসবে হচ্ছে অমিতের মায়ের নাতি যারা, তার মানে এখানে হচ্ছে ওই মেয়েটি নাতির স্ত্রী, তার মানে এটা হচ্ছে তার নাতি, যেটা হচ্ছে ওই স্ত্রীর স্বামী, তাই তো? নাতির স্ত্রী এই হচ্ছে আছে। এখন এই নাতি কি হতে পারে? এই নাতি অমিতের ছেলে হতে পারে, বা অমিতের কোনো ভাই বোনের ছেলেও হতে পারে, যেহেতু এখানে সুনির্দিষ্টভাবে দেওয়া নাই যে আমাদের এই নাতি সরাসরি অমিতেরই ছেলে, এরকম কিন্তু, বা অমিতের মেয়ে। মেয়ে তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু নাতির স্ত্রী বলা আছে, তার মানে নাতি অবশ্যই এখানে প্লাস বা ছেলে হবে। তো কিন্তু একটা জিনিস ক্লিয়ার না, সেটা হচ্ছে যে অমিতেরই ছেলে কিনা, তাই তো? তো অমিতেরও হতে পারে, বা অমিতের যে কোনো ভাই বোনের ছেলেও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমাদের অপশনের মধ্যে আছে মা, যে মেয়েটি অমিতের কে? মেয়েটি অমিতের মা। মেয়েটি হচ্ছে তার অমিতের হয় পুত্রের স্ত্রী হবে, অথবা তার কোনো ভাই বোনের ছেলের স্ত্রী হবে। তো এটা তো কখনোই হচ্ছে না। দাদি, এটা অপশনে যাচ্ছে না। স্ত্রী হলে তো তার জেনারেশনের হতো, এটাও অপশন হবে না, তার মানে পুত্রবধূ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার নিব হচ্ছে পুত্রবধূ। তো যারা যারা অ্যান্সার করেছেন আপনাদের প্রত্যেকের অ্যান্সারটি হয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো সাধারণত সম্পর্ক থেকে আসে। আপনারা যদি এভাবে করে প্রশ্নগুলো প্র্যাকটিস করে যান তাহলে আমার মনে হয় আপনারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রত্যেকেই দিতে পারি, বা এটার জন্য যে আপনি একদম প্রিপারেশন নিয়ে চলে যাবেন, আপনার অ্যান্সার কমন করে যাবে, মুখস্থ করে গেলে কমন করবে, এমন কিন্তু না। আসলে এগুলো আমাদের মুখস্থ করে কমন ফেলানো কখনোই পসিবল না, যদি ভাগ্য আপনাকে ফেভার না করে। তো সেক্ষেত্রে আপনার যদি সঠিক টেকনিকটা জানা থাকে,
আপনি সঠিক উত্তরটি দিতে পারবেন, না হলে কিন্তু এই সহজ সহজ প্রশ্নগুলো ভুল হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সম্পর্ক নির্ণয়ের যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমি কিছু সমাধান করলাম। এরপরে আমি আরো কিছু মানসিক দক্ষতা আপনাদেরকে সমাধান করে দেখাবো। এই প্রশ্নগুলো আমরা নিব হচ্ছে সংখ্যা ভিত্তিক, এবং আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব, এই সংখ্যা ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা করতে পারি। তো তার চিন্তার সাথে মানে পিএসসি চিন্তাটা মিলে যাবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো আমি কয়েকটা কনফিউজ মূলক প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, 2 3 4 6 4 5। আমি এখানে অপশনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 14 18 10 এবং ঘ নম্বর অপশনটি আছে হচ্ছে 15। তো 4টা অপশন দিয়েছি, এই অপশনগুলোর মধ্যে একটি সঠিক উত্তর আছে। আমি আশা করব আপনারা প্রত্যেকেই অ্যান্সারটি করার চেষ্টা করবেন। ক খ গ ঘ না লিখে আপনারা সরাসরি সংখ্যাটি লিখে দিলে সুবিধা হবে। খুব দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, তাতে আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো। আচ্ছা, অলরেডি আমরা 3টা অ্যান্সার পেয়েছি, 15 18 এবং আবারও 15। তো এই যে প্রশ্নগুলো আছে দেখেন, আমরা কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা করতে পারি। যেমন কেউ যদি চিন্তা করি যে 2 3 4 5, তার মানে এই সংখ্যাগুলো 1 করে বেড়েছে, 1। কারণ কমন চিন্তা যেটা আমাদের একদম প্রথমেই আসে, সংখ্যার এই ধারা বা রিলেটেড কিছু প্রশ্ন থাকলে আমরা আগে দেখি যে ব্যবধানটা নির্ণয় করার চেষ্টা করি, ব্যবধান বা অনুপাত, এই বিষয়গুলো আগে দেখি সবার আগে। তো আপনি যদি এটা দেখেন যে 2 3 4 5, তার মানে এটার ক্ষেত্রে 1 করে বেড়েছে, এখানে 1 করে বেড়েছে। নিচেরটার ক্ষেত্রে 4 6, আমরা 4 এর সাথে 2 করে বাড়ছে। এখন যদি চিন্তা করেন যে 4 থেকে 6 ব্যবধান 2, তাহলে 12 থেকে 14 ব্যবধান 2, সেই হিসেবে আপনি এটা অ্যান্সার দেখাতে পারেন। আমি বলছি যে আপনার চিন্তা ভাবনা কিন্তু এরকম ভাবে কাজ করতে পারে, ঠিক আছে? তো কেউ এরকম চিন্তা করে যে অ্যান্সার উত্তর তো আছে, এবং তার যে চিন্তা করেছে চিন্তা ভাবনাটাও একদম যে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু নাই। 4 থেকে 6 ব্যবধান 2, এটার থেকে 4 থেকে 5 ব্যবধান 1, 2 থেকে 3 ব্যবধান ছিল 1, মানে প্রথম দিকে এটার ব্যবধান 1, এটার ব্যবধানও 1, তাহলে এটার ব্যবধান 2, এখানে হয়তো ব্যবধান হবে 2। সে অ্যান্সার দাগিয়ে দিয়ে আসতে পারে যে না, এটা তাহলে 14 হবে, এবং প্রথমে একটা অ্যান্সার আছে 14, ঠিক আছে? তো এই থিঙ্কিং এর আগে আমরা যে মূল থিঙ্কিং, যে অ্যান্সারটাতে সঠিক উত্তরটা যে চিন্তা ভাবনা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে এই 6 দুগুণা 12, এই 3 4 12, এই 5 12 60, তাহলে 4 এর সাথে কত গুণ করলে হবে? 4 এর সাথে যদি আমরা 15 গুণ করি, 4 15 হবে 60। এই দুটার গুণফল 60, এই দুটার গুণফল 60, এই দুটাকে যদি গুণ করি 12, এই দুটাকে গুণ করলে 12। এই একটা চিন্তা ভাবনা, এটা আমাদের 15 অ্যান্সার হচ্ছে। আবার আমরা যদি এভাবে চিন্তা করি, এই 2 কে 2 দিয়ে গুণ করলে হবে 4, 3 কে 2 দিয়ে গুণ করলে হবে 6, 4 কে 3 দিয়ে গুণ করলে হবে 12, তাহলে এই 5 কে 3 দিয়ে গুণ করলে হবে 15। সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। আবার দেখেন, এই যে এদের অনুপাত 2 আর 4 এর অনুপাত কত? 1/2 কাটাকাটি করলে। 3 আর 6 এর অনুপাত কত? 1/2, তার মানে এইটার অনুপাত সমান। এই 4 কে দিয়ে যদি আমরা অনুপাত তৈরি করি, এটার অনুপাত হবে 1/3, তাহলে 5 আর 15 এটার অনুপাত 1/3। তাহলে আমরা ভিন্ন ভিন্ন ওয়েতে কিন্তু চিন্তা করে অ্যান্সার মিলাতে পারি। ওকে, তো এটার ক্ষেত্রে যেমন 3টা ভাবে উত্তর একটাই আসে, 3 ভাবে করলে উত্তর একটা আসে, আর এক ভাবে চিন্তা করলে উত্তর একটা আসে। তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি 4 ভাবে চিন্তা করি, তাহলে 4টা অ্যান্সার চলে আসতে পারে। ওকে, তো এগুলা নিয়ে ভয় পাওয়ার বা বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে যেটা মনে হবে আপনি সঠিক ওয়েতে যেটা বের করতে পারবেন, ওই অ্যান্সারটা দাগিয়ে দিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরো একটা প্রশ্ন নিচ্ছি। আমি জাস্ট আপনাদের একটু কমেন্টগুলো দেখতে চাচ্ছিলাম।
তো এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 3, 4, 5। এর পরেরটা হচ্ছে 6, 8, 10। এর পরেরটা আছে 12, 13। এই অপশনের সংখ্যাটি কত হবে? 11, 14, 10, 5 ইত্যাদি। 4টা অপশন দিয়েছি আপনাদের জন্য, এর মধ্যে একটি সঠিক উত্তর হবে। তো আশা করছি যে আপনারা সঠিক উত্তরটি অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, পিএসসির মনে কি আছে সেটা বুঝতে হবে। জি প্রকাশ কীর্তনিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ খোঁজ খবর নেওয়ার জন্য। ওকে, খুব দ্রুত একটু অ্যান্সার করলে আমাদের জন্য আরো অনেকগুলো ম্যাথ করা সম্ভব হবে। এখানে আছে 3, 4, 5, এখানে আছে 6, 8, 10, আর এই অপশনটি আছে 12, 13। একটা মান আমাদেরকে বের করতে হবে। ওকে, আমরা 2টা 3টা অ্যান্সার পেয়েছি, 4টা অ্যান্সার পেয়েছি। অর্থাৎ এখানে যে 4টা অপশন আছে, আপনারা 4টা অপশনে অ্যান্সার করেছেন। একজন অ্যান্সার করেছেন 10, একজন 5, একজন 14 এবং একজন 11। আপনারা 4জন যে 4টা অ্যান্সার করেছেন, অবশ্যই আপনারা আপনাদের চিন্তা ভাবনা করেই কিন্তু অ্যান্সার গুলো করেছেন। ওকে, হ্যাঁ, আমি বলছি না যে চিন্তা ভাবনা গুলো রং ছিল, অবশ্যই আপনার হয়তো আপনি সঠিক। আমি দেখি, আমি বলে দিচ্ছি যে কে কোন ভাবে চিন্তা করেছে। 3, 4, 5, ওই যে বলেছিলাম যে প্রথমেই আমাদের চিন্তা আসে ব্যবধান নিয়ে। পরীক্ষা হলে সংখ্যা ভিত্তিক কিছু দেখলে আমাদের কাছে মনে হয় হয়তো এটার ব্যবধান থেকেই অ্যান্সার করা সম্ভব। তো 3, 4, 5 ব্যবধান 1 করে, 6, 8, 10 ব্যবধান আছে 2 করে। এইখানে ব্যবধান মিলিয়েছি যে 12, 13, তাহলে এটা হয়তো 11 হতে পারে। 11, 12, 13, তাহলে ব্যবধান 1 করে হবে। আবার কেউ চিন্তা করেছে যে 12, 13, 14, এইখানেও তো ব্যবধান 1 হতে পারে, 1 করে ব্যবধান আছে, তার মানে এটাও হতে পারে। আচ্ছা, আর 10টা কিভাবে দিয়েছেন সেটা আমার বোধগম্য নয়। এরপরে আসি 5টা কেন হলো? কেউ যদি এভাবে চিন্তা করি যে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, 3 তিরিক্ষা 9 আর 4 4 16, যোগ করলে হবে 25। 5 স্কোয়ারের মানও 25, তার মানে এই দুটার বর্গের যোগফল এটার বর্গের সমান। 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 6 6 36, 8 8 64, বর্গের যোগফল 100, যোগ করলে হবে 100। এইটাকে স্কোয়ার করলেও যোগফল হবে 100। এখন আসি, আমাদের 13 কে বর্গ করলে হবে 169, 12 কে বর্গ করলে 144, 5 কে বর্গ করলে 25। এই 25 আর 144 যোগ করলে হবে 169। তার মানে এই অপশনটা হবে 5 সঠিক উত্তর। আমাদের এই ধারাটা বা এটা সাজানো হয়েছে এভাবে, বায়ু প্যাটার্নটা এভাবে সাজানো হয়েছে যে এই দুইটার বর্গের যোগফল হবে তৃতীয়টার বর্গের সমান। আশা করছি বুঝতে পেরেছেন। তো যারা অন্যগুলো অ্যান্সার করেছেন, মনে কষ্ট পাওয়ার কিছু নাই, যে আপনার চিন্তা ভাবনার সাথে হয়তো এই চিন্তা ভাবনাটা মিলে নাই, এইটাই। আমাদের সব দিক থেকে চিন্তা করতে হবে, একদম সঠিক যেটা সবার সাথেই মিলবে যেটা। কারণ আমি যদি ব্যবধান নিতে চাই, যে এটার ক্ষেত্রে 1 করে ব্যবধান ঠিক আছে, কিন্তু এখানে আবার 2 ব্যবধান হয়েছে। এখানে যদি 3 ব্যবধান হতো সেটাও একটা বিষয় ছিল, সেটা যেহেতু হচ্ছে না। আবার 11 বা 14, দুইটাই তো আমি নিলে 1 1 করে ব্যবধান হচ্ছে, তার মানে এখানে আমি সঠিক উত্তর কিন্তু ওইভাবে পাচ্ছি না। তো এমন একটা উত্তর আপনাকে বেছে নিতে হবে যেটা প্রত্যেকের সাথে যাবে, অর্থাৎ আপনি যেটার সাথে যেভাবেই চিন্তা করেন না কেন, এটাকে ফেলে দেওয়া যাবে না কোনোভাবেই। তো এই উত্তরটি আমাকে খুঁজে বের করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা তার পরবর্তী আরো একটা প্রশ্ন দিচ্ছি তাহলে। তো এরকম আরো ক্লাস পেতে বা এই নিয়মিত ক্লাসগুলো করতে অবশ্যই আপনারা যে পেজ থেকে লাইভে এসেছি, এই পেজটি অবশ্যই, এটা আমার পার্সোনাল পেজ, ফেসবুক পেজ। তো এখানে অবশ্যই আপনারা লাইক বা ফলো বাটনে ক্লিক করে রাখবেন, তাতে পরবর্তীতে লাইভে আসলে সাথে সাথে আপনারা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন, বা যে ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করি এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। 1
2 3 6 11 20। তো বলা হচ্ছে যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ দেওয়া আছে। তো এর অষ্টম পদ কত? অষ্টম পদ কত হবে? এটার অষ্টম পদ কত? আমি আর এখানে অপশন দিচ্ছি না, দেখি আপনারা কে কি উত্তর দেন। একটু দেখে নিচ্ছি আপনাদের অপশনগুলো, এরপরে তো আমি অবশ্যই আপনাদেরকে সমাধান করে দিব। আচ্ছা, তৌহিদা জামান জানাচ্ছিলেন যে মাথায় আসে না। অবশ্যই আসবে, আপনি প্র্যাকটিস করতে থাকুন। একটা সময় দেখা যাবে যে আপনি যেটা চিন্তা করছেন সবসময় সঠিক চিন্তাটাই আপনার মাথায় আসছে। আচ্ছা, জান্নাতুল জাহান নাজিরা জানাচ্ছিলেন যে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তিনি হচ্ছেন সেকেন্ড ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। মানসিক দক্ষতার জন্য কোন বুক বেটার? আসলে মানসিক দক্ষতা বিসিএস এর জন্য যেটা হচ্ছে যে আমাদের এই মানসিক দক্ষতার, গতকালকে আমি একটা লাইভ সেশনে ছিলাম, সেখানে আলোচনা করেছি যে আমাদের কিন্তু প্রায় 50 থেকে 60% প্রিপারেশন এমনিতেই হয়ে যায় যখন আমরা বাংলা, ইংলিশ এবং এই ম্যাথের প্রিপারেশন নেই, গাণিতিক যুক্তির প্রিপারেশনের পাশা নিলে এই মানসিক দক্ষতার প্রিপারেশন এমনিতেই আমাদের 50-60% হয়ে যায়। এবং বাকি যতটুকু আছে এটার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা বই ফলো করতে হবে। এর জন্য আমি মানে পার্সোনালি কোনো বই সাজেস্ট করি না কোনো স্টুডেন্টকে, কোনো পাবলিকেশনের। এই জন্য কোনো বইয়ের নাম বলছি না। তবে আপনার কাছে বিভিন্ন পাবলিকেশনের বিভিন্ন বইগুলো আছে, যে বইগুলোতে ভুল কম এমন একটি বই নিয়ে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন। আচ্ছা, মোহাম্মদ আরিফ আছেন আমার ফরিদপুর থেকে। আচ্ছা, আমার নিজ জেলার, ভালো লাগলো। আচ্ছা, সামিয়া ইফরান সোনিয়া স্যারের এই গ্রুপের নাম কি? আচ্ছা, এটা আমার পেজ থেকে লাইভে আসছি। যে পেজটি আছে আপনি পেজটিকে লাইক দিয়ে রাখলেই আপনি এই পেজটিতে ক্লাসগুলো করতে পারবেন। এবং প্রিভিয়াস ক্লাসগুলো করার জন্য আপনি এই অনলাইন স্টাডি রুম যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করে নিতে পারবেন। এখানে 100+ ভিডিও আপলোড করা আছে, তার মধ্যে প্রায় 50টি লাইভ ক্লাস আছে। এই ক্লাসগুলো করলে আশা করছি যে আপনারা 41তম আগে তো আর এতগুলো ক্লাস করার সুযোগ আসলেই নেই। হয়তো 43তম বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আশা করছি। তো যাই হোক, সাব্বির হাসান সাগরও আছেন ফরিদপুর থেকে, ধন্যবাদ সকলকে। তো 1 2 3 6 11 20 এই ধারাটার অষ্টম পদ কত? তো আমরা জেনারেলি যেটা বলি যে আমাদের প্রথমেই ধারণা আসে যে আমাদের হয়তো ব্যবধান সমান অথবা এর অনুপাতগুলো সমান হতে পারে। তো এই ধারাটি একটু ব্যতিক্রমী ধারা। এই ধারাটা আমি আর খুব আলোচনায় যাচ্ছি না, সরাসরি আপনাদেরকে উত্তর করার টেকনিকটা বলে দিচ্ছি। 1 2, এই 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। এরপরে 1 2 আর 3, এই 3টা যোগ করলে আমরা পাচ্ছি 6। তার মানে 1 2 3 যোগ করলে 6। এরপরে 2 3 6, মানে পরবর্তী 3টা পদ যোগ করলে 6 আর 3 9 আর 2 11, আমরা পাচ্ছি 11। একই রকম ভাবে 3 6 11 যোগ করলে আমরা পাচ্ছি 20। এখন এই 6 11 আর 20 যোগ করলে এর পরবর্তী পদটা পাবো 31 আর 6 37। এরপরে আমাদের চাচ্ছে অষ্টম পদ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পেয়েছি। এর পরবর্তী পদটা বের করতে হবে। তাহলে এর পরের 3টা আমরা যোগ করে দেব, 11 20 আর হচ্ছে 37। তো 37 আর 20 যোগ করলে 57, 57 সাথে 11 যোগ করলে আমরা পেয়ে যাব 68। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের রেজাল্ট বের করতে পারি। ওকে, তো এরপর আমরা আরো একটা প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের অনেকের উত্তরটি হয়েছে 68, অনেকেই অ্যান্সার করেছেন। দুই একটা অ্যান্সার আসছে একটু এলোমেলো। কয়েকজন 37 অ্যান্সার করেছেন, কারণ হয়তো পরবর্তী পদ যদি অ্যান্সারে চাইতো যে পরবর্তী পদটি কত, আপনাদের থিমটা ঠিক ছিল, সাজানো ঠিক ছিল। যেহেতু আমাদের এখানে পরবর্তী পদ না চেয়ে অষ্টম পদের মান জানতে চাচ্ছে, তাহলে আর একটা পদ নির্ণয় করলে আপনাদের সঠিক উত্তরটি মিলে যেত। তো এর পরবর্তী প্রশ্ন নিচ্ছি, দেখি এই প্রশ্নটি আপনারা কতজন অ্যান্সার করতে পারেন। 2 3 4 6 8, 4 6 8 12 16, 12
16, 2 3 4 6 8 12 16। আচ্ছা, জানতে চাওয়া হচ্ছে এর পরবর্তী দুইটি সংখ্যা কত। পরবর্তী সংখ্যা দুটি কত? পরবর্তী সংখ্যা দুইটি কত? তো এক্ষেত্রে আমি কিছু অপশন দিচ্ছি আপনাদেরকে। 22 28। খ নম্বর অপশনটি হচ্ছে 20 24। গ নম্বর অপশনটি আছে 24 28 এবং ঘ নম্বর অপশনটি হচ্ছে 24 ও 32। 24 ও 32। তো আজকে যারা ক্লাস দেখছেন, আগামীকাল ঠিক রাত 9:30টায় আমরা আরো একটি লাইভ সেশন আয়োজন করব। তো যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকে, সেই টপিকটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের প্রাধান্য দেওয়ার জন্য। আচ্ছা, রুম্পা মেহজাবিন, আমরা দিন মাস তারিখ নির্ণয়ের একটা ক্লাস করেছি বেশ কয়েকদিন আগেই। আপনি ক্লাসটি এই ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নিতে পারেন। আমাদের লাস্ট উইকে আমরা একটা ক্লাস করেছি মেবি এই দিন তারিখ নির্ণয়ের জন্য। আচ্ছা, একজন অ্যান্সার করেছেন ডি, কষ্টের পাখি, সরি কষ্টরে পাখি, মানে খুব অদ্ভুত অদ্ভুত নাম। অ্যান্সার করেছেন হচ্ছে 24 28। কেউ অ্যান্সার করেছেন 24 32। আচ্ছা, তো ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে, তার মধ্যে অনেক অ্যান্সারটাই মানে বেশিরভাগ অ্যান্সারটাই হচ্ছে। তো আশা করছি যে আপনারা যে ওই একটা থিম যে শুধুমাত্র ব্যবধান, এই ব্যবধান নিয়ে যে আপনারা পড়ে নেই, খুব ভালো লাগছে যে শেষ মুহূর্তে হলেও আপনারা এই সঠিক উত্তরটি অনেকেই করতে পারছেন। তো যেটা হোক, এই ধারাটা হচ্ছে মিশ্রণ ধারা, অর্থাৎ দুইটা ধারা একসাথে মিক্সড করে দেওয়া আছে। আমি মূল আলোচনায় চলে গেলাম সরাসরি। 2 3 4 6 8, আপনার কিন্তু ব্যবধান নির্ণয় করতে গেলে ব্যবধানগুলো প্রতি পদে মিলবে না, কিন্তু এটাকে যদি আমি ধারা দুটোকে আলাদা করে ফেলি, 2 4 8 16, এটা হচ্ছে একটা ধারা। কিভাবে আসছে? 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে এর পরবর্তী একটা বাদ দিয়ে পরবর্তীটা হবে 32, একটা বাদ দিয়ে পরবর্তীটা হবে 32। এখন অপশনে কিন্তু একটাই আছে 32, তার মানে আপনি অন্যটা বের না করে অ্যান্সার দাগিয়ে আসতে পারেন সময় কম থাকলে। তারপরে আমরা সঠিক উত্তরটা জানতে চাই। এই ধারাটা যাচ্ছে কিভাবে? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে তার পরবর্তী ধারাটা হবে 12 দুগুণা 24, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 24 আর 32। যারা অন্য অ্যান্সার গুলো দাগিয়েছেন, আপনাদের থিমটাও ঠিক ছিল, যে আপনারা যে ভুল করেছেন একদম তা কিন্তু নয়। কেউ কেউ হয়তো ব্যবধান নিয়ে করার চেষ্টা করেছেন, যে এখানে ব্যবধান আছে 1, এখানে ব্যবধান 2, এখানে ব্যবধান আছে 4, আবার ব্যবধান আছে 4, তো তার পরবর্তী ব্যবধান হয়তো হবে 6। তো 6 দিয়ে কেউ হয়তো 16 আর 6 যোগ করে 22, 22 আর 6 যোগ করে 28 বানিয়ে কেউ ক নাম্বারটা অ্যান্সার করেছেন। কেউ হয়তো 16 সাথে 4 যোগ করেছেন, যেহেতু ব্যবধান 4, তার পরবর্তীটার সাথে আবার 4 যোগ করেছেন, 24 আর 20 অ্যান্সার করেছেন। কেউ হয়তো এটার সাথে 16 সাথে 8 যোগ করেছেন, বা অন্য কোনো ভাবে হয়তো চিন্তা ভাবনা করে 24 আর 28 অ্যান্সার করার চেষ্টা করেছেন। তো আপনাদের যে একদম ভুল চিন্তা ভাবনা থেকে অ্যান্সার করেছেন মোটেও না, অবশ্যই আপনাদের চিন্তা ভাবনাটা কোনো না কোনো দিক দিয়ে হয়তো সঠিক ছিল। কিন্তু আমি বারবার বলছি, যেই অপশনটা সবভাবে চিন্তা করলেই মিলবে, অর্থাৎ কোনোভাবেই আপনাকে মানে আপনি একটা চিন্তা করলেন যে না ভাই এটা তো হবে, তারপরেরটা তো মিলবে না, এরকম যে একটা মিলতেছে আর একটা মিলতেছে না, এরকম কোনোভাবে যেন বাদ দেওয়া না যায়। তো সেই অ্যান্সারটি আমাদেরকে নিতে হবে যাতে সব দিক থেকেই মিলে। সামিয়া, ইফরান, সোনিয়া, আচ্ছা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি আমি, এই পারমিটেশন, বিন্যাস, তারপরে মানে বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, যতগুলো টপিক আছে সবগুলো টপিকে আমি প্রায় 48টার উপরে ক্লাস নিয়েছি, অর্থাৎ একাধিকবার ক্লাস নিয়েছি এগুলো এই বিগত কিছুদিনে। তো সবগুলো ক্লাস এই অনলাইন স্টাডি রুমে গিয়ে আপনারা করতে পারবেন। ইউটিউবে গিয়ে অনলাইন স্টাডি রুমে সবগুলো লাইভ ক্লাস আছে, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও লেসন তৈরি করা আছে।
একটু কষ্ট করে যদি আপনারা দেখে নেন, কারণ একদিনে তো আমি চাইলেও আপনাদের সবগুলো টপিক এখন আর আলোচনা করতে পারবো না। এই জন্য অবশ্যই আপনাদের প্রতি সাজেশন থাকলো, যে ক্লাসগুলো আছে একদম খুব ভালো মতো আলোচনা করা আছে, আপনারা ওইখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন যারা মিস করেছেন, আজকে নতুন ক্লাস করেছেন তাদের উদ্দেশ্যে। ওকে, আমরা এরপরে আরো একটা প্রশ্ন নিচ্ছি। ক্লাস যদি খুব দীর্ঘায়িত হয়ে যায় বা ভালো না লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যে তাহলে আমি শেষ করে দেবো কিছু সময়ের মধ্যে। আর যদি মনে করেন যে না আরো কিছু করবেন তাহলে আমি কন্টিনিউ করব। ওকে, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে 1, 4, 9, 17, 34। 1, 4, 9, 17, 34 এর পরবর্তী সংখ্যাটা কত হবে? পরবর্তী সংখ্যাটি কত? 1, 4, 9, 17, 34। 1, 4, 9, 17, 34 পরবর্তী সংখ্যাটা কত? ক নম্বরে আছে 68, খ নাম্বার 57, গ নাম্বার হচ্ছে 51, আর ঘ নাম্বার অপশনটি আছে 69। আচ্ছা, কন্টিনিউ করতে বলেছেন অনেকেই। ঠিক আছে, আমি কন্টিনিউ করব আরো কিছু সময়। ওকে, তো এখানে যেটা বলা হচ্ছে যে 1, 4, 9, 17 আর হচ্ছে 34 এর পরবর্তী সংখ্যাটা কত হবে? তো ভিন্ন ভিন্ন ভাবে আমরা কিন্তু এই প্রশ্নটা চিন্তা করতে পারি। ওকে, যেমন এখানে আছে 1, এর পরবর্তী সংখ্যাটা হয়ে গেছে 4। তো এই 4 হলো কিভাবে? আমরা যদি ব্যবধান নেওয়ার চেষ্টা করি, 1 এবং 4 এর ব্যবধান কত? 3। 4 এবং 9 এটার ব্যবধান কত? 5। 9 এবং এই 17 এর ব্যবধান কত? 8। ওকে, তাহলে এর পরবর্তীটার ব্যবধান কত আছে? এর পরবর্তীটার ব্যবধান আছে 17। 3, 5, 8 এর পরবর্তীতে ব্যবধান চলে গেছে 17তে। তার মানে আমরা যদি সরাসরি ব্যবধান নিয়ে করতে চাই, আচ্ছা আমার এখানে হয়তো একটা টার্ম বাদ পড়েছে, আমি একটু আচ্ছা দেখি আমরা এটা দিয়ে করা যায় কিনা। যদি করা না যায় তাহলে আমি হয়তো প্রশ্ন তুলতে ভুলও হতে পারে। 1, 4, 9, 17 আর হচ্ছে 34। আচ্ছা, একটা অ্যান্সার এসেছে হচ্ছে 69। ভেরি গুড। তো এক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ভাবে চিন্তা করি যে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর থেকে এখানে 2 বেড়েছে, এরপরে 4 দুগুণা 8, 8 এর থেকে 1 বেড়েছে, 9 দুগুণা 18, 1 কমেছে। আচ্ছা, আর 17 দুগুণা 34, তার মানে আমাদের ডাবল করে এখানে লাভ হবে না, এবং পার্থক্য নিয়েও কিন্তু আমাদের এটা মিলছে না। আচ্ছা, আমি আরেকটু প্রশ্নটা একটু দেখে নিচ্ছি, প্রশ্নটা ভুলও থাকতে পারে। আচ্ছা, আমার মনে হয় একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি প্রশ্নটি। 3, 5 এটা হচ্ছে 8। দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এই প্রশ্নটা দিয়েছি, যে এটার জন্য ব্যবধান আছে 3, পরবর্তীতে আমাদের এটার ব্যবধান হচ্ছে 5, মানে প্রশ্নটা এরকম ভাবে থাকতে পারে। এবং এর পরবর্তীটা এখানে এই দুইটার ব্যবধান আছে কত? 2। এর পরবর্তীটার ব্যবধান হচ্ছে 8, এই দুইটার ব্যবধান আছে কত? 3। তো এর পরবর্তী যে সংখ্যাটা হবে, এই দুইটা সংখ্যা মানে ব্যবধানটা হবে হচ্ছে 4। এই প্রথম দুইটার যে ব্যবধান, এই ব্যবধানের ব্যবধান হচ্ছে 2, এই দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে 3, এর পরবর্তী দুইটা সংখ্যার ব্যবধান হবে 4, তার মানে এটা হবে হচ্ছে 12। ব্যবধান হবে 12, সংখ্যাটা হবে কত? 29। আচ্ছা, এর পরবর্তী সংখ্যাটা কত?
এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে 29-এর পরবর্তী সংখ্যাটা কত। আমি আগের প্রশ্নটি একটু অমিট করলাম, কারণ এই প্রশ্নটা টাইপ মিস্টেক, মানে টাইপিং ভুল ছিল। তো যেটা বলছিলাম যে আমাদের এরকম ভাবে থাকতে পারে যে প্রথমটার ব্যবধান এবং দ্বিতীয়টার যে ব্যবধান, এই ব্যবধান যে সবসময় সমান হবে তা কিন্তু নয়। ব্যবধানের ব্যবধানটা আবার কি হতে পারে, আমাদের একটা ধারায় চলে আসতে পারে। যেমন এদিকে আসছে যে এখানে 2 বেড়েছে, তার পরবর্তীটা 3 বাড়বে, এর পরবর্তীটা 4 বাড়বে, তাহলে এর পরবর্তীটা কত বাড়বে, এর পরবর্তীটা 5 বেড়ে যাবে। তাহলে 5 বাড়লে কত আসবে আমাদের 17। তো 17 আর 29 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, এর পরবর্তীটা আমাদের 17 বেড়ে যাবে। তাহলে 17 আর 29 যদি আমরা যোগ করি রেজাল্ট হয়ে যাবে 16 × 6, হাতে আছে 1, 2 আর 4 46। 2 আর 2 4 46। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টি। আসলে দুঃখিত আমার পূর্বের কোশ্চেনটি টাইপিং মিস্টেক হওয়ার কারণে। তো শুধুমাত্র যে আমাদের পরপর 2টি পদের মধ্যে যে বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে সবসময় যে আমাদের প্রশ্নগুলো একদম ইজি আসবে যে পরপর 2টি পদের মধ্যে ব্যবধান থাকবে সমান বা এক এক করে বাড়তে থাকবে, এরকম কিন্তু নয়। আমাদের ব্যবধানের ব্যবধানটাও একটু মাঝে মধ্যে দেখা লাগতে পারে যদি প্রশ্ন হার্ড করে, এই জন্য বললাম। এটা আমাদের প্যাটার্নের ম্যাথগুলো যেটা কি মেন্টাল এবিলিটিতে আসে। আরো একটা প্রশ্ন দিচ্ছি আপনাদের জন্য। এই প্রশ্নটা আমরা এর আগে একটা প্রশ্ন সমাধান করে আসছি, ঠিক তার অনুরূপ একটা প্রশ্ন নিলাম। 2, 3, 5, যারা প্রথম থেকে ক্লাসটি করছেন তারা হয়তো প্রশ্নটি অ্যান্সার করতে পারবেন আশা করছি। 3, 7, 11, এরপরে অপশন আছে হচ্ছে 7, 11, এরপরের সংখ্যাটা কত। 2, 3, 5, এরপরে আছে হচ্ছে 3, 7, 11, এরপরে আছে 7, 11, এরপরের সংখ্যাটা কত হবে। আপনাদেরকে কিছু অপশন দিয়ে আমি একটু হেল্প করি। একটা হচ্ছে 20, এরপরে হচ্ছে 19, এরপর 17 এবং ঘ নাম্বার অপশনটি আছে হচ্ছে 13। আচ্ছা একটু দেখি আপনারা কে কি অ্যান্সার করেছেন। একজন অ্যান্সার করেছেন 18। আচ্ছা 18 কিন্তু আমাদের অপশনে নাই, একটু বুঝতে হবে যে আমার অপশনে যেগুলো আছে এই অপশনগুলো থেকে অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে। একটা অ্যান্সার করেছেন 20, তাহমিনা জেসমিন 18 অ্যান্সার করেছেন। আমার মনে হয় যে 18 অ্যান্সারটা আমাদের নিতে পারছি না, না হলে আপনাদের উদ্দেশ্যে আর একটা অপশন আমাকে তৈরি করে দিতে হবে। 18, আচ্ছা এটা হচ্ছে 13। তো যাই হোক আপনাদেরকে আর খুব বেশি কষ্ট দিব না, আমি উত্তরটি বলে দিচ্ছি। দেখেন এটার ক্ষেত্রে আমরা এর আগের ম্যাথটি যখন করেছিলাম তখন হয়তো এদের মধ্যে ব্যবধান, তারপর এদের দুইটাকে বর্গ করে আর একটা সমান এরকম দেখিয়েছি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যদি আপনি বর্গ করেন 2 × 2 = 4, 3 × 3 = 9, তো 4 আর 9 যোগ করলে হবে 13, আর এখানে হবে 25, মিলছে না। তো এটা মূলত কি কোন থিম থেকে আসছে, সংখ্যাগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। 2, 3, 5 এই সংখ্যাগুলো কি 2, 3, 5, এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক। এরপরে 3, 7, 11 পরপর মৌলিক সংখ্যাগুলো যাচ্ছে, 3, 7, 11 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এখানে আছে 7, 11 এর পরের সংখ্যাটি কত, 7, 11 এর পরের সংখ্যাটি, পরের মৌলিক সংখ্যাটি কত, একদম 11-র পরবর্তী মৌলিক সংখ্যাটা কত হবে। 3-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা 5, 7-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা ছিল 11, তাহলে 11-র পরবর্তী মৌলিক সংখ্যাটা হবে 13, রেজাল্ট হয়ে যাবে আমাদের 13। এটা হচ্ছে মৌলিক সংখ্যাকে সাজানো হয়েছে জাস্ট এইভাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বোর্ড লাইটিং এর জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু কিছু করার নেই, কারণ বোর্ডের সামনে লাইট না দিলে তো সেক্ষেত্রে
বোর্ডের আবার আমাদের যে ফোকাসিংটা লাইটের এটা ক্লিয়ার হয় না, দেখা যায় কিছু সময় পর পর ব্লার হয়ে যায়। ওকে, তো এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। তো আপনাদের যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলো অনেকেই মিস করেছেন, যাতে অন্তত এই একটা প্রশ্নের ধারণা থেকেও এই ধরনের প্রশ্ন যদি আসে, আমরা এই ত্রিভুজের সংক্রান্ত মানে এই নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে এই টাইপের সম্পূর্ণ একটা ক্লাস নিয়েছিলাম। তো যারা ক্লাসগুলো মিস করেছেন তারা যাতে অন্তত এই একটা থেকেও কিছুটা অন্তত ধারণা পান যে এই প্রশ্নগুলো আপনাদের কিভাবে অ্যান্সার করতে হবে। তো বলা হচ্ছে যে চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে, চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজকে আমরা কিভাবে খুব সহজে গণনা করতে পারি সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব। কতটি ত্রিভুজ আছে, এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে। আচ্ছা, এরপরে যেহেতু তারিখ বার নিয়ে কথা এসেছে, আমি তারিখের একটা অঙ্ক আপনাদেরকে, তারিখ এবং বার নির্ণয়ের একটা অঙ্ক সমাধান করে দেব এই প্রশ্নের পরপরই। তো বলা হচ্ছে যে এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে। অনেকে অ্যান্সার করেছেন 13, কেউ অ্যান্সার করেছেন 16। আচ্ছা, তো আমরা সঠিক উত্তরটি কিভাবে একদম নির্ভুলভাবে বের করতে পারি সেই টেকনিকটা একটু দেখে নিচ্ছি। আমরা এই চিত্রের ত্রিভুজ কয়েকভাবে গণনা করতে পারি। তো একদম মানে আমাদের কিছু কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো হচ্ছে আলাদা আলাদা চিত্রের জন্য আলাদা আলাদা টেকনিক। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম সামগ্রিক। যেমন আমার কিছু টেকনিক আছে, আমি দেখিয়েছিলাম যে আমার চিত্র যদি এরকম হয় তাহলে এই চিত্রটাকে আমরা জাস্ট দুইটা পার্টে ভাগ করে দিছি, 1 আর 2। তো 1 যোগ 2 তার মানে বলতে পারি এইখানে চিত্র আছে হচ্ছে তিনটি ত্রিভুজ আছে এই টাইপের চিত্রের জন্য 1 2 3। তার মানে এই তিনটাকে যদি যোগ করে দিই, 2 আর 1 3, 3 আর 3 6, এখানে চিত্র আছে 6টি, ত্রিভুজ আছে 6টি এই চিত্রে। যদি কখনো এরকম থাকে যে আরো একটা টান দিয়ে দিল, তখন আমরা এর আগের ক্লাসে আমি দেখিয়েছি যে 2 দিয়ে গুণ করে দেই, গুণ করে বলি যে এখানে ত্রিভুজ আছে হচ্ছে 12টি। তো এরকম ভাবে আমরা অ্যান্সার গুলো করতে পারি। তো এখন আমি ওইদিকে যাচ্ছি না, আমরা একদম ভিন্ন ভিন্ন চিত্রের জন্য ভিন্ন ভিন্ন ওয়ে মনে রাখবো না, সরাসরি যে কোনো চিত্র আসলে আমরা যাতে অ্যান্সার করে আসতে পারি এর একটা দারুণ একটা টেকনিক দেখবো। আমরা প্রথমে যেটা করব, প্রত্যেককে একটা করে মার্ক দিয়ে ফেলবো, 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজকে আলাদা আলাদা ভাবে মার্ক করলাম। তার মানে এই একটা করে নাম্বার আছে এরকম ত্রিভুজের সংখ্যা হচ্ছে 6টা। এখন দুইটা করে নাম্বার নিয়ে দেখেন একটা ত্রিভুজ হয়, যেমন 1 আর 2, এটা নিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়। তো এরকম দুইটা করে নাম্বার নিয়ে কয়টা ত্রিভুজ আছে আমরা একটু দেখে নিই। 1 2 মিলে একটা, এই একটা, এরপরে 2 3 মিলে হয় না, 3 4 মিলে হয় এই একটা দুইটা, 4 5 মিলে হয় না, 5 এবং 6 মিলে হয় একটা। তার মানে 1 2 এর একটা, 3 4 এর একটা, 5 6 এর একটা, এই পাচ্ছি আমরা তিনটা। দুইটা করে নিয়ে পাচ্ছি তিনটা। এখন তিনটা করে নিয়ে পাই কয়টা, 1 2 3, এই তিনটা মিলে পাই একটা, 2 3 4, এই তিনটা মিলে পাই একটা। তাহলে আমি একটু মার্ক করে যাই, একটা একটা পেয়েছি, ট্যালি করে গেলাম। 1 2 3 দিয়ে একটা, 2 3 4 দিয়ে একটা, দুইটা ট্যালি করেছি। 3 4 5 এটা দিয়ে পাবো একটা, 4 5 6 এটা নিয়ে পাচ্ছি একটা, 5 6 1 এটা নিয়ে পাচ্ছি একটা, 6 1 2 এখানে পাচ্ছি একটা। তার মানে এখানে পাচ্ছি কয়টা, আবার আরো পাচ্ছি 6টা। এখন তিনটা করে নেওয়া শেষ, 4টা করে কি কোনো ত্রিভুজ হবে? 1 2 3 4, 4টা করে ত্রিভুজ হয় না, 5টা করে হয় না। আর সবগুলো নিয়ে হয় একটা, এই সবগুলো মার্ক নিয়ে এই বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হয় একটা। তার মানে কতগুলো পেলাম, 6 আর 3 9, 9 আর 6 15, আর এক হচ্ছে 16টি। তো খুব সহজে এই টাইপের প্রশ্নগুলো যদি কখনো আসে আমরা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবো 16টি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এরকম একটা চতুর্ভুজ দিয়ে যদি আপনাদেরকে বলি যে এখানে মোট কতটি চতুর্ভুজ আছে,
এই চিত্রে মোট কতটি চতুর্ভুজ আছে? তো একই রকম ভাবে আপনারা কিন্তু নির্ণয় করতে পারেন মোট চতুর্ভুজ কতটি, মোট চতুর্ভুজ আছে কতটি। আগের যে আমরা অঙ্কটা করে আসলাম ত্রিভুজ নির্ণয় যেই সিস্টেমে করিয়েছি, আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে সূত্রটা শুধুমাত্র ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করবো তা কিন্তু নয়, আমরা চতুর্ভুজের ক্ষেত্রেও একই রকম ভাবে উত্তর তৈরি করতে পারি। মোট চতুর্ভুজ আছে কতটি? আচ্ছা, দীর্ঘ সময় হয়ে গিয়েছে আসলে লাইভে আছি, আপনারা অনেক মনোযোগ সহকারে ক্লাস করছেন। ওকে, তো আশা করছি আপনারা এই প্রশ্নটারও সঠিক উত্তর দিতে পারবেন সেম ওয়েতে। তো জাস্ট আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে একটু মার্ক করে দিই, তাই না? 1 2 3 4 5 6 7 8 9। তো এখন জাস্ট আপনারা একটা একটা করে আছে কয়টা, দুইটা করে আছে কয়টা, তিনটা করে কয়টা, এভাবে করে একটু খুঁজে বের করেন, তাহলে হয়তো আপনারা সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তো আপনারা সঠিক উত্তর দিতে দিতে আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যারা আজকে প্রথম ক্লাস করছেন, একদম এর আগে কখনো আমার ক্লাস করেননি, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা চাইলে আমার সবগুলো ক্লাস করে নিতে পারবেন অনলাইন স্টাডি রুম এই চ্যানেলে গিয়ে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ক্লাস আপলোড করা আছে এবং আজকের ক্লাসটিও আপলোড করা থাকবে। ওকে, রনি ভাই অ্যান্সার করেছেন 23। আর একটু চেষ্টা করতে হবে, বাড়বে আর একটু। তুষার ভাই অ্যান্সার করেছেন 19। ভাই আরেকটু বাড়ান, ওই ইসের মতো বললাম যে আমরা অনেক সময় দেখা গেল দোকানে গিয়ে দামাদামি করার ক্ষেত্রে দোকানদার বলে যে ভাই আরেকটু বাড়ান, তো আমি আপনাদেরকে বলছি যে ভাই আরেকটু সংখ্যাটা বাড়ান, তাহলে হয়তো পেয়ে যাবেন সঠিক উত্তরটি। তুষার ভাই ঠিক অল্প একটুই বাড়িয়েছে, আর এক বাড়িয়েছে, কিন্তু আরো হচ্ছে না, আরো একটু বাড়াতে হবে। আচ্ছা, যাই হোক, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমরা একটু মানে চতুর্ভুজের সংখ্যাগুলো বের করার চেষ্টা করি, যেখানে মোট কতটি চতুর্ভুজ আছে। তো এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, 9টি তো পেয়ে গেলাম। এখন দুইটা করে আছে কয়টা? 1 2 একটা, 2 3, তাহলে 1 2 একটা, 2 3 দুইটা, 3 4 4 তিনটা, 4 5 আরো একটা পেলাম। এরপরে আছে হচ্ছে 6 7 7 8। এখন উপরের দিকে হিসাব করি, 2 6 3 7 4 8, এদিকে তো হবে না, 7 9। ওকে, তার মানে আমরা কয়টা পেলাম? এখানে আরো 10টা পেলাম। যারা বুঝি নাই, আবার আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। 1 2 একটা, 2 3 একটা, 3 4 মিলে একটা, 4 5 মিলে একটা। এরপরে উপরের দিকে যাই, 6 7 মিলে একটা, 7 8 মিলে একটা। এখন এভাবে যদি আমরা হিসাব করি, 2 6 মিলে একটা, 3 7 মিলে একটা, 4 8 মিলে একটা, আর উপরের দিকে যে আরো 7 এবং 9, এই দুইটা মিলে হয় একটা। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে পেলাম আরো 10টা। এখন যাব আমরা তিনটা করে, কয়টা আছে? তিনটা করে। এখন পর্যন্ত আপনারা সর্বোচ্চ 25টা পর্যন্ত একজন গিয়েছেন, একজন 30টা পর্যন্ত গিয়েছেন। দেখি কতগুলো হয়। এরপর আমরা তিনটা করে, 1 2 3 একটা, 1 2 3। এরপরে 2 3 4, 2 3 4 মিলে আছে একটা, 3 4 5, এই একটা। এভাবে গেল। উপরের দিকে যদি যাই তাহলে তিনটা নিয়ে একটাই পাচ্ছি, 3 7 9, 3 7 9, আরো 4টা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরো একটা আছে, 6 7 8, 6 7 8, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে আরো 5টা পেয়ে গেলাম। এটা হচ্ছে তিনটা করে। এরপরে আমরা 4টা করে নিব, 1 2 3 4, 1 2 3 4। এরপরে আছে 2 3 4 5, 2 3 4 5। এদিকে তো আর পাচ্ছি না, উপরে এরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু এরকম পাই আবার 2 3 6 7, 2 3 6 7। এরপরে আবার 3 7 8 4, 3 7 8 4, এই মিলে পাচ্ছি আরো 4টা। ওকে, এরপরে 4টা করে নেওয়া শেষ, 5টা দিয়ে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা।
এই সবগুলো মিলিয়ে পাচ্ছি একটা, চার, এই পাঁচটা নিয়ে তো আর হয় না। এখন ছয়টা নিয়ে 1 2 3 4 5 6, এই 2 3 4 6 7 8, এই ছয়টা নিয়ে পাচ্ছি একটা। আর সম্ভব না, কারণ 7টা নিয়ে তো আর ওরকম চতুর্ভুজ হচ্ছে না, সামনে একটু লেস চলে আসবে। তার মানে টোটাল কতগুলো পাওয়া গেল আমাদের এখানে, আমরা যদি একটু হিসাব করে দেখি, 9 8 10 19, আর 5 24, আর 4 28, 29 30, অর্থাৎ 30টি আছে। তো এই জন্যই আপনাদেরকে বলছিলাম যে আরেকটু বাড়াতে হবে। তো তাহমিনা জেসমিন আপু, আপনি অনেক পিছিয়ে আছেন। আমরা অলরেডি 30টি হিসাব করে ফেলেছি, আপনি সেখানে মাত্র 11টিতে আছেন। আচ্ছা, এরপরে আমি যেটা বলেছিলাম যে আপনাদের দিন বার তারিখের একটা অঙ্ক করে দিব, সেই একটা অঙ্ক তুলে নিচ্ছি। 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। বলা হচ্ছে ওই বছরের 31 ডিসেম্বর কি বার ছিল। প্রশ্ন হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, ওই বছরের 31 ডিসেম্বর কি বার ছিল। তো এই ক্লাসটি পুনরায় যদি আপনারা আবার করে নিতে চান, তাহলে টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা আবার করে নিতে পারবেন, কারণ ক্লাসটি শেয়ার করা থাকবে, ডিলিট করে দিব না। তো আপনারা চাইলে পরবর্তীতে সময় সুযোগ মতো আপনারা যদি ভুলে যান বা কোনো একটা টেকনিক দেখার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে কিন্তু দেখে নিতে পারছেন। ওকে, এটা আমাদের একটা বিগত বিসিএস এর প্রশ্ন, এই জন্য অনেকের হয়তো মুখস্থ অ্যান্সার আছে, বা আমরা অনেকেই সরাসরি বের করতে পারি। তো আমি জাস্ট এটা তুলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এই টেকনিকটা শিখিয়ে দেওয়া, যে আমরা সাধারণত এই দিন বারটা কিভাবে হিসাব করি। আমরা জানি প্রতি 7 দিন পর পর আমাদের সেম দিন ফিরে আসে। আজকে যে বার আছে 7 দিন পর আবার সেই বার আসবে, 7 দিন পরে আবার সেই বার আসবে, বা 7-এর গুণিতক হারে 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, এরকম করে এতদিন পর পর ওই দিনটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। আজকে শুক্রবার হলে বা আজকে শনিবার, আবার 7 দিন পরে শনিবার, আবার 7 দিন পরে আবার শনিবার, এভাবে করে ফিরে আসে। তার মানে 7-এর গুণিতক হারে এই সংখ্যাগুলো অপরিবর্তনীয় থাকে। এখন বলা হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। তো এই 2010 সাল, এটা অবশ্যই লিপ ইয়ার না, আমরা জানি লিপ ইয়ার হিসাব করতে হয় কিভাবে, 4 দিয়ে যদি আপনি ভাগ করে নিঃশেষে ভাগ করতে পারেন, সেই ক্ষেত্রে এটা লিপ ইয়ার হবে। লিপ ইয়ার হলে এই দিনটা আমরা ওই বছর হিসাব করি 366 দিনে, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে হচ্ছে সেই বছরটা আমরা হিসাব করি হচ্ছে 365 দিনে। তো এক্ষেত্রে ধরেন যে 1 জানুয়ারি আপনার জন্মদিন, 1 জানুয়ারি জন্মদিন, তাহলে 1 বছর পরে গিয়ে আবার 1 জানুয়ারি আপনার আবার জন্মদিন আসবে। তো 1 বছর সমান হচ্ছে 365 দিন, 1 বছর সমান 365 দিন। যদি আবার 1 জানুয়ারি আসতো তাহলে আপনি 365 দিন পার করতেন, কিন্তু এখন পার হচ্ছে কত দিন? 31 ডিসেম্বর, একদিন কম। তার মানে 364 দিন পরে কি বার হবে এটা আপনাকে জানতে চাচ্ছে। 365 দিন কিন্তু হচ্ছে না, সম্পূর্ণ বছরটা শেষ হচ্ছে না। যদি আবার 1 জানুয়ারির কথা বলতো, আমরা একদম নর্মালি যেটা বুঝি যে আমার জন্ম তারিখ 1 জানুয়ারি, আবার 1 বছর পরে 1 জানুয়ারি আমার জন্মদিন পালন করব, এই তো। তো এখানেও তো বিষয়টা সেম, যে 1 জানুয়ারিতে না করে যদি আমি 31 ডিসেম্বরের কথা হিসাব করি, তো সেক্ষেত্রে আমার হিসাব হচ্ছে কত? একদিন কম, 1 বছরের একদিন কম, অর্থাৎ 364 দিন। এই 364 দিনকে আমি একটু 7 দিয়ে ভাগ করতে চাই। 5 7 35, হাতে থাকে 1 4, বসিয়ে দিলে 7 2 14, তার মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তো নিঃশেষে বিভাজ্য মানে এই সংখ্যাটা হচ্ছে 7-এর গুণিতক, অর্থাৎ এই বার চেঞ্জ হবে না, ওই 364 দিন পরে গিয়ে আবার শুক্রবার ফিরে আসবে। ভেরি গুড, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে শুক্রবার। আশা করি টেকনিকটি বুঝতে পেরেছেন। এইভাবে যে কোনো মাসের কথা বলুক বা বছরের কথা বলুক, আমরা জাস্ট দেখবো কত দিন, এই দিনটাকে 7 দিয়ে ভাগ করে দিব। যদি এটা 1 জানুয়ারির কথা থাকতো, যে 1 জানুয়ারি কি বার হবে, পরবর্তী বছরের 1 জানুয়ারি,
2011 সালের 1 জানুয়ারি কি বার ছিল, এটা যদি জানতে চাইতো সেক্ষেত্রে আমরা 365 দিন হিসাব করতাম এবং আমাদের এখানে থাকতো 15, ভাগশেষ থাকতো 1, অর্থাৎ একদিন পরে হিসাব করতাম। তো একদিন পরে গিয়ে কি বার হবে, শুক্রবারের পরের দিন কি বার, একদিন পরে হিসাব করতে হবে, শুক্রবারের পরের দিন শনিবার হতো। এভাবে করে আমরা কিন্তু খুব সহজে সাথের গুণিতক দিয়ে দিয়ে আমরা এই বার হিসাব করতে পারি একদম বেসিক থেকে। ওকে, এর জন্য আপনাকে হয়তো আলাদা আলাদা ইসের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে হবে না। তো যাই হোক, আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম এবং আপনারাও দীর্ঘক্ষণ যাবত এই ক্লাসটি মনোযোগ সহকারে করলেন আমার সাথে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছেন। এরকম আরো ক্লাস পেতে অবশ্যই আপনারা পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং ফলো করতে পারেন। এবং আপনাদের উদ্দেশ্যে আবারও বলে রাখছি যে আগামীকাল রাত 9:30 ঠিক একই টাইমে আমরা আবারও আরেকটি লাইভ ক্লাসের আয়োজন করব। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে টপিকগুলো আছে এই টপিকগুলোর নাম কমেন্টে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টকে প্রাধান্য দেওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।